আসিফ নজরুল যে আইন উপদেষ্টা, তার মাধ্যমে অনেক আওয়ামী লীগের ক্রিমিনাল পার পেয়ে গেছে, বিদেশ চলে গেছে তার ইন্টারভেনশনে। তার বিচার হওয়া উচিত। আসিফ নজরুল কেন এই কাজটা করেছে, ওকে প্রশ্ন করা উচিত। তো আমি মনে করি এগুলি খুব জরুরি, তাকেও একটা করার দরকার। এই আসিফ নজরুলকে জিজ্ঞেস করা উচিত যে এত লোককে ছেড়ে দিলেন কেন। আমি মনে করি ওবায়দুল কাদের যে আওয়ামী লীগের গুন্ডাদেরকে বলেছে গুলি করতে এই নিরস্ত্র ছাত্রদের উপরে, সেই লোকটারও বিচার হওয়া উচিত। তাকে ছেড়ে দেওয়া হয়েছে কেন, আমি জানতে চাই। তো আমি শুধু জানতে চাই না, বাংলাদেশের মানুষ জানতে চায় এই লোকগুলিকে ছাড়া হয়েছে কেন। কয়েকজন ধরা পড়েছে, সেটা ভালো, কিন্তু আরো অনেকে ছাড়া পেয়ে গেছে। যতদূর আমি শুনেছি, এখানে এই সরকারের কিছু লোক তারা টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। এটা ছাড়া কোনো এক্সপ্লেনেশন নাই। কোনো আসসালামু আলাইকুম দর্শক, অবশেষে আসিফ নজরুল কি গ্রেপ্তার হতে যাচ্ছেন, কি কারণে আসিফ নজরুল গ্রেপ্তার হতে যাচ্ছেন, এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাবো ভিডিও স্ক্রিনে, সেখানে বিস্তারিত দেখে আসবো। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। দর্শক শ্রোতাদের আমি তাজ হাসমি শোতে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার অনুষ্ঠান দেখার জন্য। আজকে আমাদের একজন বিশিষ্ট অতিথিকে আমরা নিয়ে এসেছি এই শোতে কথা বলার জন্য। আপনারা সবাই তাকে চেনেন। তিনি একজন অর্থনীতিবিদ, স্কলার, ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করেছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিপি ফিলসফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এর যে কম্বিনেশন, সেখানে উনি ক্লাস পেয়ে পাশ করে তারপর অক্সফোর্ড থেকেই ইকোনমিক্সে পিএইচডি করেছেন। দীর্ঘদিন বিদেশে চাকরি করেছেন, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। একজন প্রথিতযশা অর্থনীতিবিদ। তিনি আমাদের বাংলাদেশের রাজনীতিতেও পদার্পণ করেছেন, ডক্টর রেজা কিবরিয়া। তো ডক্টর রেজা কিবরিয়া, আপনাকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার অনুষ্ঠানে আসার জন্য। আমাদের দর্শক শ্রোতা খুবই আগ্রহ ভরে আপনাকে দেখার জন্য অপেক্ষা করছে। তো আপনাকে আমি কতগুলো প্রশ্ন করব। আপনার শিক্ষা জীবন, অভিজ্ঞতা, আপনি কি পড়েছেন এবং কি কি কোথায় চাকরি করেছেন ইত্যাদি নিয়ে আপনি 3-4 মিনিটের জন্য একটা সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন দেন, তারপরে আমরা আপনাকে প্রশ্ন করব। ধন্যবাদ। শিক্ষা জীবন আমারটা একটু জটিল, অনেক সময় লাগবে। শুধু বলবো যে আমি 12 বছরে 10টা স্কুলে পড়েছি এবং 10টা দেশে। শুরু করেছি কায়রোতে একটা ফ্রেঞ্চ স্কুলে, সেই করেছি অস্ট্রেলিয়াতে এইচএসসি পাশ করে। সেখান থেকে আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে আমি অক্সফোর্ডে পড়তে গেলাম। সেখানে 3 বছর ছিলাম, আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি করে ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। তারপরে আমি গেলাম ক্যানাডায় এমএ করতে, তারপরে ফিরে আসলাম অক্সফোর্ডে এমফিল এবং ডক্টরেট ইকোনমিক্সে। তারপরে আমি আইএমএফ জয়েন করলাম। আইএমএফ ওয়াশিংটনে আমি পার্মানেন্ট স্টাফের মেম্বার ছিলাম 10 বছরের মতো। তারপরে আমি ঢাকায় ফিরে আসলাম, সেখানে বিশ্ব ব্যাংকের জন্য কাজ করছিলাম। পরে আমি আবার আইএমএফ এ ফেরত গেলাম 2বার। একবার আফ্রিকায় আমি অ্যাডভাইজার ছিলাম ইস্ট আফ্রিকান সেন্টার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টারে, এটা দার এস সালামে। আমি 7টা দেশের অর্থমন্ত্রী এবং সেন্ট্রাল বিশ্ব কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের অ্যাডভাইজার ছিলাম। তারপরে আমি ক্যাম্বোডিয়াতে আসলাম, সেখানে অর্থমন্ত্রীর অ্যাডভাইজার ছিলাম আইএমএফ থেকে। এছাড়া আমি অস্ট্রেলিয়ান এবং অন্য দেশের কনসাল্টিং কোম্পানির জন্য কাজ করেছি বিভিন্ন দেশে, মানে প্রায় 40টা দেশে কাজ করেছি। আমি চেয়েছিলাম আমার এই অভিজ্ঞতা বিভিন্ন দেশের, এটা দেশের কাজে ব্যবহার করার একটা সুযোগ যদি পাই। সেজন্য আমি ফেরত আসলাম 2018-তে। আমি ডক্টর কামাল হোসেনের পার্টিতে আসলাম, সেখান থেকে আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম। সেটা ঠিক নির্বাচন হয়নি, সবাই জানেন এটা ফ্রড ছিল, শেখ হাসিনা ফ্রড। এবং সেই দলের পরে আমি 6 মাস পরে আমি জেনারেল সেক্রেটারি হলাম এবং সেটা ছেড়ে আমি গণ অধিকার পরিষদে আহ্বায়ক হিসেবে কিছুদিন ছিলাম। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমাকে খুব রিকোয়েস্ট করেছিলেন সেখানে যেতে, আমি গেলাম। ওটা ভুল হয়েছিল এবং সেটা থেকে অনেকটা সরে আসছি। এখন আমি গণ অধিকার পরিষদের এক অংশের আমি অ্যাডভাইজার, কর্নেল মশিউজ্জামান দিয়ে অংশের। আর এমনিতে আমি অপেক্ষা করছি কখন নির্বাচন হয়, তখন নির্বাচন করার ইচ্ছা আছে। নবীগঞ্জ বাউফল থেকে, আমার দাদা বাড়ির থেকে,
সেখান থেকে আমি নির্বাচন করার ইচ্ছা আছে। কোন দলের জন্য দাঁড়াবো সেটা ঠিক করিনি, পরিস্থিতি দেখি তখন সিদ্ধান্ত নিব। স্বতন্ত্র দাঁড়াতে পারি, দেখা যাক। আর পরিস্থিতি খুবই ঘোলাটে, এটা নিয়ে আমি অন্য অনেক কিছু বলবো আপনাকে। অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে আমার ব্যক্তিগত এই কথাবার্তা হয়েছিল বাফেলো, নিউ ইয়র্কে। সেখানে আপনি অনেক অভিজ্ঞতা শেয়ার করেছেন, ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করেছেন আমার সঙ্গে। আমি সেগুলো এখানে আনছি না। আমি যেটা নিয়ে খুবই উৎসাহী যে আপনি 2018-তে সেই রাতের বেলা যে ভোট হয়ে গেল, সেই নির্বাচনের একজন ক্যান্ডিডেট ছিলেন এবং ডক্টর কামাল হোসেন আপনার নেতা ছিলেন। তারা মিলে নির্বাচন করলেন। ডক্টর কামাল হোসেন কি বুঝতেই পারলেন না যে হাসিনা একটা পাতানো খেলা খেলবে, এইভাবে রাতের বেলা ভোট করে নির্বাচনে জিতে যাবে? সে বিতর্কে আমি যাচ্ছি না। তবে আপনার তো সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই বলি হয়েছিল শেখ হাসিনাকে সামনাসামনি দেখার। ওই 18 সালে আপনি বলেছিলেন বিভিন্ন জায়গায় উনি কিভাবে বিহেভ করতেন, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং কি মেসেজ উনি দিচ্ছিলেন যারা আপনার বিরোধী দলে ছিলেন। আমরা একটু শেখ হাসিনার সাইকোলজিক্যাল অ্যানালিসিসটা করতে চাই। উনি কিভাবে আপনাদের সঙ্গে ব্যবহার করলেন নির্বাচনের আগে? শেখ হাসিনা was and is a sick woman. এটা দিয়ে প্রথমে আমি শুরু করি। She is seriously disturbed. I believe যে সে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে এই জুলাই অগস্টে, এতগুলি 1500 ছেলে মেয়েদেরকে গুলি করিয়েছে এবং আরো 15,000কে পঙ্গু করেছে, it will be very difficult to get the death penalty for her for reason of insanity. I believe the Indian government should provide her with psychiatric help. She is mentally disturbed. She is a psychopath and a vicious psychopath. তো ওনাকে পানিশ করা উচিত বাংলাদেশে এনে, বাংলাদেশের মাটিতে। এটা খুব জরুরি। আমার সাথে আমি করেছি, আমার মনে হয়েছে she is not stable. She is not mentally there. Okay, she is not a mentally competent person. আপনি তো বুঝতে পারছেন, আমেরিকায় বা কানাডায় কোর্টের সামনে কি দাঁড় করালে তাকে পাগল হিসাবে তাকে ডেথ পেনাল্টি দিবে না, হয়তো লাইফ ইমপ্রিজনমেন্ট দিবে, এতটুকুই আমরা আশা করতে পারি। কিন্তু ওকে বিচার করাটা খুব জরুরি। এত হাজার হাজার মা বাপ তারা অপেক্ষায় আছে যে একটা সরকার আসবে যারা সিরিয়াসলি এই জিনিসটা পারসিউ করে এই মহিলাকে দেশে ফেরত এনে তার বিচার করবে। সেরকম কোনো আশার আলো আমি এই দেখছি। এই সরকার এই ব্যাপারে ফেল করেছে এবং এটা খুব দুঃখজনক যে তারা ফেল করেছে। তাদের চেষ্টা 100% ব্যর্থ কেন, এটা অনেক প্রশ্ন আছে, কিন্তু বেসিক্যালি দে ফেলড এন্ড দেশের মানুষ এটা এক্সপেক্ট করছে। এই সরকার অনেক জায়গায় ফেল করেছে। আমি ওখানে হাসিনার বিচারের ব্যাপারে আমি একটু সূত্র ধরে বলছি যে অনেকেই বলেন যে আওয়ামী লীগ তো দোষ করেনি, আওয়ামী লীগ দল দোষ করেছে হাসিনা। এখন তাকে যদি আমরা পাগল বলি তাহলে কিন্তু সে বেঁচে যাবে, আর কেবলমাত্র তার বিচারের কথা বললেই বাদ বাকি সাঙ্গপাঙ্গ, মানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থেকে শুরু করে পুলিশের আইজি, আর্মির জেনারেল, এই যে তিনজন ইলেকশন কমিশনার ছিলেন যারা, যেমন খায়রুল কবির যেভাবে কেয়ারটেকার সরকার আইন রিটায়ার করার পরে সাইন করে বদলে দিলেন, এই যে তথাকথিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেভাবে জুডিশিয়াল মার্ডার করা হলো মানুষজনের, তারপর 75-এর বিপ্লবীদের ইন্ডেমনিটি অ্যাক্ট বেআইনি ভাবে বাতিল করে, মানে জিয়াউর রহমানের আমলে 1979 সালে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে ইন্ডেমনিটি অ্যাক্ট পাস করা হয়েছিল, যে 75-এ যারা এই বিদ্রোহী বিপ্লবে যারা জড়িত ছিল তাদের কোনো বিচার করা যাবে না, সেটা হাসিনা ক্ষমতায় আসার পরে সিঙ্গেল মেজরিটি দিয়ে সেটাকে বাতিল করে দিল। এই বিভিন্ন কাজে যারা হাসিনার সহায়তা করেছে, আর বিশেষ করে 2024 সালের এই গণহত্যায় 1500 থেকে 2000 মানুষ যে হত্যা করেছে, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, কেবলমাত্র পুলিশকে চিহ্নিত করে, যেটা যেমন ওয়াকারুজ্জামান বলছেন সেনাবাহিনী কোনো মানুষ হত্যা করেনি, এই মিথ্যাচারের জন্য আমি মনে করি তারও বিচার হওয়া উচিত। এবং যারা আয়নাঘরে চালিয়েছে, মানে এক কথায় আমরা যেটা করতে পারি,
হাসিনাকে ফেরত যদি নাও আনতে পারি, হাসিনার সহযোগীরা যারা পালিয়ে যেতে পারেনি, বাংলাদেশের ভেতরে আছে অনেকে চাকরিতে বিভিন্ন পদে, সেনাবাহিনী, পুলিশ, সিভিল সার্ভিসে এখনো বিরাজমান, ব্যবসায়ী, সিন্ডিকেট হোল্ডার্স, এদের একটা বিচারের ব্যবস্থা আমরা হয়তো করা উচিত আমাদের, এবং আপনার এই সূত্র ধরেই আমি এই কথাগুলো বললাম। এখন আপনি বলেন এই সরকারের ব্যাপারে। যে আমার মনে হয় সেটা করা উচিত এবং করা সম্ভব। আনিসুল হক, তারপরে সালমান এফ রহমান, দীপুমণি, এরা কেউ পাগল না। ওকে, মানে এদেরকে পাগল প্রুফ করাটা কঠিন। সো হিটলারের চালাদেরকে হ্যাং করা হয়েছে নিউরেমবার্গের পর, আপনি তো জানেন। ওই ডিফেন্সটা চলেন, দ্য নিউরেমবার্গ ডিফেন্স, যে আই ওয়াজ জাস্ট ফলোইং অর্ডার্স, আমি আরেকজনের আদেশ পালন করতে গিয়ে আমি ক্রাইম করেছি, এইটা চলে না। নিউরেমবার্গে এটা প্রমাণ হয়েছে। যারা এই কথাটা বলেছে তাদেরকে হ্যাং করা হয়েছে। আমি মনে করি শেখ হাসিনার এই চালাদের সবগুলিকে বিচার করা উচিত, এবং যাদেরকে হ্যাং করার তাদেরকে হ্যাং করা উচিত। তাদের ফাঁসি হলে মানুষের একটু স্বস্তি হবে যে এই ধরনের ক্রাইম যারা সহযোগিতা করে তারাও বিচারাধীন হবে একদিন। কারণ যারা ক্রাইমটা করেছে, হাসিনা, রেহানা, তার গোষ্ঠী, এদের ছাড়াও অনেকে সহযোগী ছিল, তাদেরও বিচার হওয়া দরকার। এবং আমি আপনার সাথে 100% একমত, এটা করা উচিত এবং করা দরকার। আর এতগুলি লোককে ছেড়ে দিয়েছে, কেন 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 ছেড়ে দিয়েছে, এটা অনেক প্রশ্ন আছে। আমি মনে করি যে এখানে আমি যতদূর শুনেছি, এটা শোনা কথা, বাট আসিফ নজরুল আইন উপদেষ্টা, তার মাধ্যমে অনেক আওয়ামী লীগের ক্রিমিনাল পার পেয়ে গেছে, বিদেশ চলে গেছে তার ইন্টারভেনশনে। তার বিচার হওয়া উচিত। আসিফ নজরুল কেন এই কাজটা করেছে, ওকে প্রশ্ন করেন। সো আমি মনে করি এইগুলি খুব জরুরি, তাকেও একটা করা দরকার। এই আসিফ নজরুলকে জিজ্ঞেস করা উচিত যে এত লোককে ছেড়ে দিলেন কেন। আমি মনে করি ওবায়দুল কাদের, যে আওয়ামী লীগের গুন্ডাদেরকে বলেছে গুলি করতে এই নিরস্ত্র ছাত্রদের উপরে, সেই লোকটারও বিচার হওয়া উচিত। তাকে ছেড়ে দেওয়া হয়েছে কেন, আমি জানতে চাই। তো আমি শুধু জানতে চাই না, বাংলাদেশের মানুষ জানতে চায় যে এই লোকগুলিকে ছাড়া হয়েছে কেন। কয়েকজন ধরা পড়েছে, সেটা ভালো, কিন্তু আরো অনেকে ছাড়া পেয়ে গেছে। যতদিন আমি শুনেছি, এখানে এই সরকারের কিছু লোক তারা টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দিয়েছে। এটা ছাড়া কোনো এক্সপ্লেনেশন নাই, আমি কোনো উত্তর পাই না কি কারণে এই ক্রিমিনালদেরকে ছাড়বে। টাকা ছাড়া আমি কোনো এক্সপ্লেনেশন আমার কাছে রিজনেবল মনে হয় না। তো এদেরকে প্রত্যেককে শাস্তি এদের পাওয়া উচিত, এদের এই সরকারের লোকদের। জি, ওই ওবায়দুল কাদের সম্বন্ধে যেটা বললেন, ওই তথ্যটা অনেকেই জানেন না। কে বা কারা তাকে এখানে বন্দি দশার থেকে তাকে বর্ডার পার করে আসাম দিয়ে শিলং হয়ে বা মেঘালয় হয়ে সে চলে গেল ভারতে, কলকাতায়, এটাতে কারা কারা আপনি মনে করেন প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে এই কাজে? এটা সরকারের বাইরে থাকলে এই তথ্যটা পাওয়াটা কঠিন। সরকারি কোনো যদি যাওয়ার আমার সুযোগ হয়, আমি ডেফিনেটলি এই তথ্যটা বের করব এবং দেশের মানুষের সামনে তুলে ধরবো। কিন্তু এই মুহূর্তে আমার কাছে সেই তথ্যটা কনফার্ম করার কোনো উপায় নেই, এটা আপনাকে বলা উচিত। কিন্তু জিনিসটা ঘটেছে আমরা তো সবাই জানি, এটা ঘটেছে। তিনি দেশেই ছিলেন, তাকে ধরা হয়েছিল, ধরে ছেড়ে দেওয়া হয়েছে, এবং সে যে ক্রিমিনাল, এটা তো আমরা টেলিভিশন তার বক্তব্য থেকে আমরা বুঝতে পারি। তার কথায়, তার উস্কানিতে আওয়ামী লীগের গুলি এই ছাত্রদেরকে গুলি হয়েছে। আরেকটা বড় ক্রাইম ঘটে গেছে। আমাদের একটা বিরাট দেশের একটা সম্পদ ছিল আমাদের ছাত্র সমাজ, যার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই গণ অভ্যুত্থানে। তো ছাত্র অভ্যুত্থান না, এটা গণ অভ্যুত্থান ছিল। আমি ছাত্রদেরকে 100% ক্রেডিট দিব না। তারা খুব সীমিত আকারে তাদের আন্দোলন করত, যদি জনগণ না নেমে যেত তাদের সাথে। এই ছাত্রদেরকে আমি মনে করতাম আমাদের একটা ভবিষ্যতের একটা বিরাট সম্পদ। তারা দেশে একটা ভালো কাজ করতে পারবে, তাদের পড়াশোনা শেষ করে তারা ভালো কাজ করতে পারবে। কিন্তু না, আসিফ নজরুল বিশেষ করে এই গ্রুপটাকে কারাপ্ট করে তাদেরকে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে এমন ভাবে দুর্নীতিগ্রস্ত করেছে। এটা একটা বিনষ্ট একটা গ্রুপ, এই ছাত্র সমন্বয়ক, এই ছাত্র সমাজ, এবং এদেরকে নিয়ে আমার কোনো ভবিষ্যতের কোনো আশা নেই। এদের দ্বারা কোনো ভালো কিছু হবে যে একটা নতুন দামি গাড়ি কিনে আর বলে, জিজ্ঞেস করা হয় সে টাকা পেয়েছে, সে এসে বলে টিউশনি করে পেয়েছি।
তো এই ধরনের ফাজলামি যারা করে, আমি তো ওই ধরনের টুইট দিয়ে চাই প্রফেসর সাহেব আমার জন্য ব্যবস্থা করে দিবেন যে আমি নতুন একটা মার্সিডিজ কিনতে পারবো টিউশনই করে। খুব সুন্দর কথা। তো এই ম্যাসিভ কারাপশন যেটা হচ্ছে, সবাই জানে প্রত্যেক ডিসি প্রত্যেক এসপির পোস্টিং এ আমি রেটটা শুনেছি 4 থেকে 6 কোটি টাকা ঘুষ দেওয়া হয়, এবং এই ঘুষটা এই সিন্ডিকেটটা তারা নেয়। তো এটা খুব ডেঞ্জারাস জিনিস, এটা দেশের জন্য খুব দুঃখজনক যে আওয়ামী লীগ যা করতো তোমরা বাবা একই জিনিস করছো, তো ওদেরকে সরালে বা কেন? এটা একটু মানুষের মনে একটা প্রশ্ন। ওরা মার্ডারার ছিল, এরা হয়তো মার্ডারার না, কিন্তু এরা যে খুব ভালো কিছু, আমি সরি, আমি তা মনে করি না। এবং আপনি সংস্কারের কথা বলেছেন, এরা যে কোনো ভালো কোনো সংস্কার এদের দ্বারা হবে আমি আশা করি না। এখন প্রশ্ন উঠতে পারে প্রফেসর মোহাম্মদ ইউনূস, উনি একজন বিশ্ববিখ্যাত ব্যক্তি, ওনাকে সম্মান করার কোনো স্কোপ নাই আমাদের বাংলাদেশের কোনো মানুষের, এটা নাই, এই স্কোপটা নাই আপনার। এবং উনি যে লেভেলে চলে গেছেন, আপনি আপনার অসম্মানে ওনার কিছু যায় আসে না, উনি অন্য চলে গেছেন। তো ওনার ফুল কন্ট্রোলে পরিস্থিতি আছে কিনা আমার এটা নিয়ে বড় সন্দেহ আছে। যারা চালায়, যারা আমরা দেখি, যারা স্টেটমেন্ট দিচ্ছে, কথা বলছে সোশ্যাল মিডিয়াতে, এরা খুব নিম্নমানের লোকজন, অর্ধশিক্ষিত, নিম্নমানের, বিবেকহীন এবং দুর্নীতিগ্রস্ত। এদের দ্বারা দেশ পরিচালনা করাটা এটা ঠিক না। এটা দেশের মানুষের ক্ষতি হচ্ছে, আজকেও ক্ষতি হচ্ছে, এবং এটাতে আমরা কোনো ভালো কিছু আসবে এটা আশা করতে পারি না। যেই সরকারের মধ্যে এমন লোক আছে যারা একটা দলকে পৃষ্ঠপোষকতা করে, তারা মানিক মিয়া এভিনিউতে শুনেছি 150-200 কোটি টাকা খরচ করেছে। এতগুলি টাকা পেলো কোথায় ছাত্ররা? এতগুলি টাকা কোথায় পেলো জানতে চাই। এবং মানিক মিয়া এভিনিউতে কেন তাদের পারমিশন দিল? কোন রাজনৈতিক দল আজ পর্যন্ত মানিক মিয়া এভিনিউতে মিটিং করার পারমিশন পায়নি, কেউ দেয়নি, ওদেরকে দেওয়া হয়েছে। তো ওদের দে কাম টু দ্য নেক্সট ইলেকশন উইথ আনক্লিন হ্যান্ডস, যেটা বলে লিগাল ব্যালেন্সে। তাদের একটা মতলব আছে, তারা তাদের দলকে পৃষ্ঠপোষকতা করে তারা ক্ষমতায় থাকতে চায়, তারা এতে চেষ্টা করবে দলটাকে শক্তিশালী করতে, দলটাকে জিতিয়ে দিতে। তো আমি এটা ভালো জিনিস মনে করি না। জনগণের রায় এর মধ্যে আপনি এখন হাত দিতে চেষ্টা করেন, এটা খুবই আপত্তিকর। এতগুলি মানুষ মরলো, তারপরে আপনি গণতান্ত্রিক দিকে দিবেন না, এটা খুব দুঃখজনক। আপনার এই কথা ধরে আমি বলছি যে সমন্বয়করা যে দল করলো, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এটা ঠিক ইউনূস সরকারকে তারা পরিচালিত করে না, তবে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে ইউনূস সরকারের তারা আশীর্বাদ পুষ্ট। মানে ডক্টর ইউনূস ওদেরকে এত ক্রেডিট দিয়েছেন, আমেরিকাতে নিয়ে গেছেন, বলেছেন এই যে এরাই হচ্ছে মূল আর্কিটেক্ট, এরা মাস্টার মাইন্ড ইত্যাদি বলেছে। টাইম ম্যাগাজিনে ছবিও এসছে নাহিদ ইসলামের, এটাও একটা বিরাট ব্যাপার, কভারে ছবি আসা। কিন্তু এরপরে আপনি যে তথ্যটা দিলেন, আমি তো দেশের বাইরে, আমি তো কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট নই, আমার কাছে সর্বশেষ তথ্য থাকে না। আমি ধার করা পুরনো তথ্যের উপরে তথ্য দিয়ে কিছু কথা বলি এবং আপনাদের মতো গুণীজনদের এনে তাদের সঙ্গে কথাবার্তা বলি। আমারটা তো টিপিক্যাল টক শো না, আমি সঞ্চালকও নই, আমি জার্নালিস্টও নই। তবে আপনি যে কথাগুলো বললেন, আপনি তো মিথ্যাচার করেন না বলে আমি 100% শিওর। আপনার অনেস্টি, ইন্টিগ্রিটি সম্বন্ধে আমার পরিবারের কারো বিন্দু মাত্র সন্দেহ নেই। আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, জেনেছি, এই জন্য আপনাকে ধন্যবাদ। এই তথ্যটা যে দিলেন যে ছাত্র সমন্বয়কেরা 4 থেকে 6 কোটি টাকা ঘুষ নিয়ে এসপি, ডিসি এদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, তার মানে কি ভয়ঙ্কর ব্যাপার চলছে যে এসপি হওয়ার জন্য 4 বা 6 কোটি টাকা দেবে। 4 বা 6 কোটি টাকা একজন এসপি সারা জীবন চাকরি করলেও জমা করতে পারে না। তার কাছে এত টাকা আছে যে পোস্টিং নেওয়ার জন্য কতগুলো লুক্রেটিভ জায়গা, ডিস্ট্রিক্ট আছে যেখানে চোরা কারবারি, খুন, মারামারি, চুরি ডাকাতি বেশি হয়, ওই রকম এরিয়াতে। আমি জানি ঢাকা বা বিভিন্ন জায়গায় যে থানাগুলোতে বেশি ক্রাইম হয়, সেইখানে অফিসার ইনচার্জ হয়ে যাওয়ার জন্য তাদেরকে প্রমোশন দিলেও তারা, ওই পুলিশ অফিসাররা প্রমোশন নেয় না, ওই থানাতেই থাকতে চায়। এটা জানার পরে এগুলোকে কেন ছাঁটাই করা হচ্ছে না? আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। ডক্টর ইউনূসের 8 মাস হয়ে গেল,
আমি তো মনে করি ইতিমধ্যে 700-800 লোকের ফাঁসি হওয়া উচিত ছিল, 4-5 হাজার লোকের যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত ছিল, একটারও কিচ্ছু হয় নাই। এই একটা ধরা পড়েছে, ওই যে জিয়াউল হাসান মেজর জেনারেল ওমরা করতে নাকি যাচ্ছিল, সেই সিলেট এয়ারপোর্ট থেকে বিমান থেকে প্যাসেঞ্জাররা তাকে চিনে ওই এহরাম পরা অবস্থা বের করে এনে তাকে জেলে ঢুকিয়েছে। সে খুনি, কিন্তু বাদ বাকি খুনি যেমন ওই যে একজন লেফটেন্যান্ট কর্নেল যে নিজে সাবমেশিন গান দিয়ে গুলি করে মানুষ মেরেছে, এই 5 জন অফিসারকে যেটা করা হয়েছে, মানে জনাব ওয়াকারুজ্জামান যেটা করিয়েছেন সেটা হচ্ছে দে আর আন্ডার হাউস অ্যারেস্ট। তাদেরকে কাশিমপুর জেলে ফ্লোরের উপর করে বেঁধে রাখা হয় নাই। এবং যেটা আমি শুনেছি ওই যে রেদওয়ান না কি না লেফটেন্যান্ট কর্নেল, তাকে নাকি অলরেডি পানিশমেন্ট দেওয়া হয়ে গেছে, আর 6 মাসের সিনিয়রিটি কেটে নেওয়া হয়েছে। মানে এখন ওই আর্মিরা বলবে না না ওনার তো পানিশমেন্ট হয়ে গেছে, উনি মানুষ হত্যা করেছেন, সেজন্য ওনার 6 মাসের জুনিয়র করে দেওয়া হয়েছে তাকে। এইটা যদি এই প্রহসন গুলো যদি চলে, তাহলে আপনি বলেন এগুলোর প্রতিকারটা বলেন কি, কাদের কিভাবে প্রেসার দেওয়া উচিত, ডক্টর ইউনূসকে কি বলা উচিত এবং ওনার কি করা উচিত, এটা একটু বলেন আপনি। এটা আমি জানি না, কারণ এটা এখন জনগণকে রাস্তায় নামার সেরকম পরিস্থিতি তৈরি করা উচিত না, এবং এটা হবেও না। তো আই ডোন্ট নো এখন যাও, আমি খুব ওয়ারিড যে এটা কন্টিনিউ করবে। একজন আমাকে জিজ্ঞেস করছিল, একজন জার্নালিস্ট, যে আমি এই সরকারকে সাহায্য করি না কেন। আমি এটাতে আমার ল্যাক অফ ইন্টারেস্ট দেখিয়েছি এই কারণে, আমি যদি চোরদের পাশে যদি বসতে হতো তাহলে আমি শেখ হাসিনার পাশেই বসতাম অর্থমন্ত্রী হিসাবে। আমি চিৎকার চোরদের সাথে আমি বসবো না, এবং এরা দুর্নীতিগ্রস্ত। আমার ফ্রেন্ড, আমি এটাতে আমি কোনো সাপোর্ট দিতে পারছি না যে তারা ছাত্র নেতা, তারা দুর্নীতি করবে, এখন তাদের সুযোগ আসছে। আই এম সরি, আমি এটাতে আমার সিম্পথি কম। আমি মনে করি এদের পড়াশোনাটা শেষ করাটা খুব জরুরি। শুনেছি ইউনিভার্সিটিতে এখন ছাত্ররা পড়াশোনা করতে নারাজ, তারা এখন ছাত্র নেতা হওয়ার জন্য ব্যস্ত, কারণ ওখানে বেশি প্রফিটেবল এবং অনেক সহজে ধনী হওয়া যায়। ব্যবসা করে বা বড় চাকরি করে লাভটা কি? ডক্টরেট করে কোনো লাভ আছে? আপনার মতো আমার মতো এর কোনো লাভ নাই। লাভ হলো ছাত্র নেতা হয়ে 100 কোটি 1000 কোটি টাকার মালিক হয়ে যাওয়া। আপনি সেক্রেটারিয়েটে যান, আমার কথার প্রমাণটা পাবেন। দেখবেন যে সমন্বয়করা ওখানে ঘোরাফেরা করছে, এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়তে তারা গিয়ে তদবির করছে, এই তদবিরের বিনিময়ে তারা পাচ্ছে। এবং এটা এটা ভেরি ডেঞ্জারাস থিং। ওদেরকে তো সেক্রেটারিয়েটে ঢুকতে দেওয়া উচিত না। আমি জানি না ইউনুস কি করছেন, ওনার পক্ষে সবকিছু ম্যানেজ করা খুব কঠিন। ওনার বয়সে, ওনার টেম্পারমেন্ট নিয়ে, he's not someone who wants to make enemies এই বয়সে, okay? And you have to be willing. বাংলাদেশে সিন্ডিকেটদের you have to make enemies. সিন্ডিকেটের জিনিসপত্রের দাম চড়িয়ে রাখছে। আমি শুনেছি আসিফ নজরুলকে টেলিভিশনে বলতে যে আমরা কিছু করতে পারবো না, সিন্ডিকেটটা খুব শক্তিশালী। আরে বাবা, অত শক্তিশালী হলে তুমি সরে যাও, ক্ষমতা থেকে সরো, অন্য কাউকে সুযোগ দাও যে সিন্ডিকেট গুলিকে ভাঙতে পারবে। এটা মন্ত্রীরাও বলতো, হাসিনা সরকারের মন্ত্রীরাও বলতো সিন্ডিকেট এত শক্তিশালী, আমরা কিছু করতে পারি না। তারা সহযোগিতা করতেন সিন্ডিকেটে। এগুলি খুব ডেঞ্জারাস জিনিস দেশে। দেশে এখন খুব ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতি। আমি বিএনপি গ্রাউন্ড সাপোর্ট খুব স্ট্রং, কিন্তু তাদের সম্বন্ধে কিছু বদনাম হচ্ছে এখন। তারা বিভিন্ন এলাকায় তারা জমি দখল, চাঁদাবাজি এবং ক্ষমতা প্রয়োগ যেটা করছে, এটা সাধারণ মানুষের কাছে এটা চোখে পড়ে গেছে। এবং আমি বিভিন্ন এরিয়া থেকে খবর পাচ্ছি যে অ্যান্টি বিএনপি ফিলিংও বাড়ছে। তাহলে আছে কি? জামাতে ইসলামী, সরি, তারা তাদের ম্যাক্সিমাম হাইটে তারা 8.5% ভোট পেয়েছে 2000-এ বোধহয়। তারপরে তারা 4.5, 5, 5.5, তারা বড় জোর 15% ভোট পাবে যখন খুব ভালো করে। তাদের প্রতি একটা গ্রাউন্ড সোল অফ সাপোর্ট আছে, কিন্তু প্রত্যেক সিটে 15-20% পেলে তো কোনো সিট তারা জিততে পারবে না। তো দলটা 71 এর পরে অনেক পরিবর্তন হয়েছে। খুব ভালো একজন লোক এখন সেটা নেতৃত্বে আছে, আমাদের সিলেটের ডক্টর শফিক। তার পুরো ফ্যামিলি তারা ডাক্তার, অত্যন্ত শিক্ষিত, ভদ্র,
সুন্দর মেজাজের একটা লোক। আমি মনে করি জামাতের ভালো প্রসপেক্ট আছে, কিন্তু ভালো হওয়া উচিত। একটা প্রপোর্শনাল ভোটিং সিস্টেম না হলে তারা সেরকম একটা ইম্প্যাক্ট রাখতে পারবে না জাতীয় রাজনীতির উপরে। তারা হয়তো কোয়ালিশনে যাবে কারোর সাথে, কিছু সিট যাবে, কিন্তু তারা যে দেশের শাসন করবে এটার সম্ভাবনা নেই। যারা এটা ভয় দেখাচ্ছে যে দেশটা জামাতে হাতে চলে গেছে, তারা কিছু রুমার মঙ্গল, কিছু ইন্ডিয়ান নিউজ পেপার এডিটর এ ধরনের বাজে কথা বলছে। দেশকে ফান্ডামেন্টালিস্ট দিকে চলে গেছে এই ভয়টা দেখাতে তারা এখনো চেষ্টা করছে ইন্ডিয়া থেকে। এটা তো শুধু ইন্ডিয়া না, পশ্চিমা জগৎ থেকেও, যেমন আমরা সব সাদা লোককে আমরা ছোটবেলা মনে করতাম ইংরেজ, এখন জার্মান, ফ্রেঞ্চ, ডাচ, অস্ট্রেলিয়ান, কানাডিয়ান, আমেরিকান সাদা, সব সাদারাই তো বিলাতি না, সব সাদা ইংরেজিতে কথা বলে না। সেরকম টুপি মাথায় দেওয়া, দাড়িওয়ালা লোক তাদের বেশিরভাগই কোনো রাজনীতি করেন না। এবং যারা ইসলামের কথা বলেন, ইসলামের রাজনীতি করেন, আল কায়দা বলেন, আইসিস বলেন, তালিবান বলেন, আর জামাত ইসলামী বলেন, এদের ভেতরে মিউচুয়াল এনিমোসিটি, হস্টিলিটি প্রচন্ড। যেমন দেওবন্দ মাদ্রাসায় যে কওমি মাদ্রাসা গ্রুপ, তারা কিন্তু মৌলানা মওদুদীকে মৌলানাও বলেন না, তারা বলেন মিস্টার মওদুদী। এবং মিস্টার মওদুদীর নতুন ইসলাম নামে একটা বই লিখেছেন বিভিন্ন জায়গায়, যে দেওবন্দি কওমি ওলামারা, পাকিস্তান, ভারত, বাংলাদেশ। আপনি গিয়ে কথা, দেওবন্দ মাদ্রাসায় গিয়ে কথা বলেন জামাত ইসলামী সম্বন্ধে, ওরা বলবে ওরা তো কাফির, ওরা মুরতাদ, মৌলানা মওদুদী মুসলমানই ছিলেন না। সুতরাং এই যে লাম্প করে দেওয়া যে হিজবুত তাহরীর আর এই যে আল কায়দা আর তালিবান আর জামাত এক, জামাত এবং আল কায়দার সঙ্গে এরকম অহিনকুল সম্পর্ক, দা কুমড়া সম্পর্ক, এগুলো তো চিপ প্রোপাগান্ডা। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও করেছে 9/11 এর পরে, তারা 2010 পরে গ্রাজুয়ালি ওটাকে আন্ডারমাইন করে ওটাকে আর প্রমোট করছে না। কিন্তু ইন্ডিয়াতে এবং বাংলাদেশে আওয়ামী পন্থীদের ভেতরে হচ্ছে জামাত হচ্ছে হত্যাকারী, টেরোরিস্ট। আমি এগুলো নিয়ে গবেষণা করেছি, বই লিখেছি, গ্লোবাল জিহাদ ইন আমেরিকা, সেই থেকে আমার বই বেরিয়েছে। সেখানে আমি দেখিয়েছি জামাত ইসলামীকে আমি পছন্দ করি না, তারা শাসন করবে, শাসন করার যোগ্যতা তাদের আছে বলে আমি মনে করি না। কিন্তু তারা আর যাই হোক সাম্প্রদায়িক নয়, তারা জঙ্গি নয়। জামাত ইসলামী কমিউনাল ব্যাপারে করে হিন্দুর বাড়ি দখল করা, মন্দির ভাঙা, এই যে ইউনূস সাহেবের আসার পরই, হাসিনা যাওয়ার পরে কিছু জায়গায় হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, সবাই বলছে জামাত করছে। এই জিনিসটা তো অনেকেই কেনে, এটা তো একটা বিকৃতি। সুতরাং আমি ওইদিকে যাচ্ছি না, জামাত ভোট পাবে না। আপনি যেটা বলেছেন, ভোট হলে কোন দল নিরঙ্কুশ বিজয় লাভ করবে কিনা, যেটা বিএনপি মনে করত, কিন্তু তারেক রহমান কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছেন যে অত শিওর হয়ে, নিশ্চিত হয়ে বসে থাকবেন না যে নির্বাচন হলেই বিএনপি একবার সবগুলো সিট নিয়ে নেবে, বিজয় লাভ করবে, এটা হবে না। এখন আমি আপনাকে প্রশ্ন করছি, এই যে এখন সংস্কার আর নির্বাচন, এটা নিয়ে কিন্তু বিএনপির ভেতরে দ্বন্দ্ব। গ্রাসরুটস বলছে সংস্কার আর লিডারশিপ বলছে নির্বাচন। তো আপনি এই দ্বন্দ্ব থেকে কি বিএনপি বেরোতে পারবে, বা আমরা অ্যাজ এ হোল দ্য নেশন ইটসেলফ, যে ডক্টর ইউনূস সংস্কার করবেন তারপরে নির্বাচন দেবেন, নাকি এখনই নির্বাচন দিয়ে দেবেন? আপনি কি মনে করেন? আমি মনে করি সংস্কার খুব জরুরি, কিন্তু যারা এখন ক্ষমতায় আছে তারা এত দুর্নীতিগ্রস্ত, আমি এদের দ্বারা কোনো ভালো সংস্কার এর সম্ভাবনা দেখি না। ওকে, এটা হলো প্রথম কথা। সংস্কার দরকার, কিন্তু এদের দ্বারা না। এখন কি পরিস্থিতিতে সংস্কার হতে পারে আমি জানি না, কিন্তু সংস্কার দরকার অনেক কিছুরই। আমাদের পুরো পলিটিক্যাল ফিউচারটা খুবই অন্ধকার, কারণ এই সরকারের, যেটা আমি আগে বলেছি, সরকারের কোনো ডেডলাইন নাই নির্বাচনের জন্য। আমি শুনেছি তাদের মধ্যে, তাদের থেকে খবর যে তাদের দলটা শক্তিশালী হলে তখন নির্বাচন দিবে, শেখ হাসিনা ফেরত এনে তার বিচার হলে তারপরে আমরা নির্বাচন দিব, এই ধরনের কথা মিডিয়াতে বলেছে কয়েকজন। শেখ হাসিনা তো দেশে আনারই কোনো নাম কেউ করছে না, বিচার তো দূরের কথা। তো এটার জন্য যদি অপেক্ষা করেন তাহলে তো সংস্কার খুব সহজে হবে না, এবং কোনো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং ফেয়ার নির্বাচন হতেই পারে না যদি যারা ক্ষমতায় থাকে তাদের জন্য একটা মোটিভ থাকে। এটা আপনি কেন ফেয়ার নির্বাচন আশা করেন? দে মাস্ট গো,
all of these people involved with the political party পৃষ্ঠপোষক হিসাবে, অ্যাডভাইজার হিসাবে, যে কোনো মানে পদে তারা থাকুক, they must go. They cannot run a fair caretaker government for elections. It's not possible. তাদের মতলব আছে, এবং আমি এটাতে খুব আপত্তি জানাই যে এদের যে এনসিপি, ন্যাশনাল চিলড্রেন্স পার্টি, যেটাকে বাংলাদেশ বলে, এনসিপি, ন্যাশনাল চিলড্রেন্স পার্টি, এটার কোনো ভ্যালু নাই। আমার এলাকায় তারা, আমাদের সিলেটে কোন কনস্টিটুয়েন্সি তারা তারা জামানত রাখতে পারবে না, আমি এটা চ্যালেঞ্জ করি। সিলেটের কোন সিটে দে উইল নট বি এবল টু কিপ দেয়ার ডিপোজিট। সো দেখা যাক সারা দেশের অবস্থা, আপনি আপনার এলাকার অবস্থা হয়তো জানেন, আমি সিলেটের পরিস্থিতি আমি জানি, ওরা কিছু করতে পারবে না। ওদের কোনো মানে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, এইসব জায়গায় তাদের কোনো বেল নাই। এদেরকে কেউ পছন্দ করে না, এদেরকে দুর্নীতিগ্রস্ত মনে করে। তো দুর্নীতিগ্রস্ত হলে আওয়ামী লীগ কি দোষ করেছে? ওরাও দুর্নীতিগ্রস্ত ছিল। আমি একটু স্লাইড দ্বিমত পোষণ করে আপনাকে এটা প্রভোগ করার জন্য আমি প্রশ্ন করছি। যেমন আপনি বলছেন যে এই যে সমন্বয়করা, ন্যাশনাল চিলড্রেন্স পার্টি, এরা করাপ্ট, ইনএফিশিয়েন্ট এন্ড করাপ্ট। এটা খুবই ডেঞ্জারাস কম্বিনেশন। আওয়ামী লীগের আমলে যেটা ছিল, আওয়ামী লীগের লোকগুলো, নেতাগুলো সবগুলো মুখ্য, ইনএফিশিয়েন্ট এবং দুর্নীতিগ্রস্ত, ভেরি ডেডলি কম্বিনেশন। কিন্তু এখন ডক্টর ইউনূস সরকারকে আমি কিন্তু সবসময় কোমর ভাঙা সরকার বলি। আমি যখন ক্ষমতায় আসলেন তখন আমি বলেছিলাম যে আপনি শাহাবুদ্দিন চুপ্পুর উপদেষ্টা হওয়াটাকে আমি ঠিক মেনে নিতে পারছি না। শাহাবুদ্দিন চুপ্পুকে তো প্রথমে জেলে দেওয়া উচিত ছিল, আর আপনি কেন প্রেসিডেন্ট হলেন না? আপনার অধীনে এখন আপনি শাহাবুদ্দিন চুপ্পুর অধীনে শপথ নিয়েছেন। শাহাবুদ্দিন চুপ্পুতে ইচ্ছা করলে আজকেই আপনাকে কলমের একটা খোঁচা দিয়ে বরখাস্ত করতে পারেন, কেননা আপনি তার কাছেও শপথ নিয়েছেন, আপনি একজন উপদেষ্টা, উনি উপদেষ্টা পদ দিয়ে ফেলতে পারেন। ওবায়দুল কাদেরকে ডেকে এনে বলবেন যে আমি ওবায়দুল কাদেরকে প্রধান উপদেষ্টা বানিয়ে দেব। এটা মূর্খ এবং অর্ধশিক্ষিত আইন উপদেষ্টার উপদেশের উপরে হয়েছে। আইন উপদেষ্টা ঢাকা ইউনিভার্সিটির সেকেন্ড ক্লাস, ইজ নট ইভেন ফার্স্ট ক্লাস ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, অন্য ইউনিভার্সিটিটা বাদ দেন, ইজ সেকেন্ড ক্লাস ঢাকা ইউনিভার্সিটি, হি শুডন্ট হ্যাভ বিন এ টিচার। সো দিস ফেলো হ্যাজ নো আন্ডারস্ট্যান্ডিং কি ঘটে গেছে, তার এটা উপলব্ধি করার কোনো ক্ষমতা নাই। একটা বিপ্লব ঘটে গেছে, পুরনো সংবিধানের কোনো দাম নাই, পুরনো সরকারের সিস্টেমের উপরে কোনো ভরসা করার কিছু নেই। এটা সংবিধানের উপরে হাত রেখে কেন শপথ গ্রহণ করছে? তোদের সম্বন্ধে কোনো উল্লেখ আছে এই সংবিধানে? কিচ্ছু নাই। সে এটা খুব ভালো করে জানে। যেটা করা উচিত ছিল, ইট শুড হ্যাভ বিন অ্যান ইন্টারিম গভর্নমেন্ট, অ্যান ইন্টারিম প্রাইম মিনিস্টার, অ্যান্ড ইট শুড হ্যাভ বিন, শপথ গ্রহণ করা উচিত ছিল আমাদের কোরআন শরীফের উপরে, না হলে আপনাদের যে ধর্মের মানুষই হোক না কেন তার ধর্মীয় গ্রন্থের উপরে হাত রেখে, আমেরিকার মতো। এটাতে কনস্টিটিউশনে হাত রাখার কোনো মানে হয় না। এই কনস্টিটিউশন গন। এটা রাস্তার, এই এত বাচ্চাদের রক্ত রাস্তায় পড়েছে, এটাতে সব ভেসে গেছে এই কনস্টিটিউশন। এই মতো ক্ষমতা এই লোকটির নেই, এবং সে হলো মেইন আইন উপদেষ্টা। কি বলবো? যে প্রশ্নটা আপনাকে করা হয় নাই, যে আমরা ডক্টর ইউনূসকে আমি মনে করতাম যে ওনার হাতে নেপোলিয়নের তরবারি। ফ্রেঞ্চ রেভলিউশনের পরে নেপোলিয়ন 10 বছর গন্ডগোল দেখার পরে সেনাবাহিনী নিয়ে পার্লামেন্টে ঢুকে ডিসলভ দ্য পার্লামেন্ট এন্ড টুক ওভার। তখন এক ফ্রেঞ্চ পার্লামেন্ট মেম্বার বলেছিল, হোয়াটস ইউর অথরিটি? তখন নেপোলিয়ন তরবারি বের করে বলেছিলেন, দিস ইজ মাই অথরিটি। আমি বারবার বলতাম, এখন ডক্টর ইউনূসের হাতে নেপোলিয়নের তরবারি। তিনি নিজেও বুঝতে পারছেন না যে তিনি একটা বিপ্লবী সরকারের প্রধান। যেটা এখন আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি তবুও ডক্টর ইউনূসকে, যে সমন্বয়করা দুর্নীতিগ্রস্ত, এনসিপি দুর্নীতিগ্রস্ত, কিন্তু অফিসিয়ালি এনসিপি ইজ নট ইন্টিগ্রাল টু ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন। যেটা ইউনূস সরকার করতে পারেন, যেটা করেছেন, ওই দিকটা খুব ভালো। যারা যারা এনসিপি তে গেছে তাদেরকে ওই সরকারে রাখেন নেই। উপদেষ্টারা 1-2 জন যারা আছে তারা এনসিপির মেম্বার নয় ছাত্রদের থেকে। এবং সমন্বয়কদের ব্যাপারে ইনভেস্টিগেট করা উচিত নিউট্রালি। আপনি যেটা বললেন, এটা যদি 10 ভাগও সত্য হয় যে তারা চাঁদাবাজি করছে, সেক্রেটারিয়েটে গিয়ে তদবির করছে, সবগুলোকে ধরে কাশিমপুর জেলে ঢোকানো উচিত। ওটাও ডক্টর ইউনূস করবেন কিনা আমি জানি না, তবে আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি যে ওনার উপদেষ্টারা যারা আছেন, যেমন ডক্টর সালেউদ্দিন আহমদ, ডক্টর ফজলুল কবির খান,
এরা ব্যক্তিগতভাবে আমি এদের চিনি, এরা প্রত্যেকেই খুবই অনেস্ট, খুবই সৎ ব্যক্তি। তারা মিলে যদি একটা সরকার গঠন করেন, যেটা পার্লামেন্ট তো নেই, মোডাস অপারেন্ডিটা কি হবে আপনি কি মনে করেন? কিভাবে ডক্টর ইউনূস এই রিফর্মস গুলো, যে সংস্কার কমিটিগুলো রিপোর্ট দিচ্ছে পার্লামেন্টের ইলেকশনের ব্যাপারে সংস্কার, এই যে তারপর আপনার এটা কনস্টিটিউশন রিফর্ম কমিশন, তারা কার কাছে রিপোর্ট দেবে এবং কারা এটা ইমপ্লিমেন্ট করবে বলে আপনি মনে করেন? আমি প্রফেসর ইউনূসকে খুব ভালো করে ব্যক্তিগত চিনি না, আমি অনেকদিন ধরে দেখছি এবং চিনি। 71 থেকে আমি চিনি। আমেরিকায় আমাদের বাসায় বসছিলেন উনি, যখন নর্থ আমেরিকাতে ছাত্রদের সমন্বয়ক ছিলেন। আমার বাবা তখন ছাত্রদের সাথে লিয়েজন করার দায়িত্ব নিয়েছিলেন, তো আমাদের বাসায় মিটিং হয়েছে ওনার। আমি ঠিক 71 থেকে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। হি ইজ নট, যতদূর আমি বুঝি বয়সের জন্য বা টেম্পারমেন্টের জন্য, হি ইজ নট সামওয়ান হু থ্রাইভস অন কনফ্লিক্ট। এবং বাংলাদেশে ইউ ক্যান নট বিকাম ফ্রেন্ডস উইথ এভরিওয়ান। ধর্ষণকারী, সিন্ডিকেট ওয়ালা, তারপরে দুর্নীতিগ্রস্ত লোক এবং খুনিদের সাথে আপনি বন্ধুত্ব রাখতে পারবেন না। আই এম সরি, ইউ হ্যাভ টু ডিসাইড হুজ সাইড ইউ আর অন। জনগণের পক্ষে না এদের পক্ষে? সবাইকে খুশি করা এটা সম্ভব না। হি ইজ এ ওয়ান্ডারফুল পারসন, হি ইজ এ ইন্টারন্যাশনালি গ্লোবালি রেপুটেড person. ওনার কোনো criticism না, but he is not someone who gladly makes enemies, okay? And I'm afraid you need someone like that. Napoleon was much more a different type of person. His personality was not one to shy away from making enemies, as you know from reading his history. Professor Yunus will not make enemies, even of people who are harming the people of this country. He will not want to make enemies. He's a nice man, but nice and প্রশাসনিক দক্ষতা, they're not the same things, right? আপনি ফেরেশতা হতে পারেন, আপনি মাদার টেরেসা হতে পারেন, কিন্তু দেশের প্রশাসন চালাবার মতো আপনার দক্ষতা বা আপনার কম্পিটেন্স আছে, এটা ইটস এ ডিফারেন্ট থিং। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমি সবসময় আশাবাদী ওনাকে নিয়ে। he's internationally renowned and he has a great reputation and he's a doctorate in economics, so I'm hopeful. দেখা যাক কি হয়। আমি আপনার সঙ্গে একমত। আমি বহুবার আমার বিভিন্ন টক আলোচনায় বলেছি যে নেপোলিয়নকে আমি উদ্ধৃতি দিচ্ছি। নেপোলিয়ন বলেছিলেন, when people say the king is a nice kind man, his rule ought to be a failure. যখন জনগণ বলে রাজা খুব দয়ালু, তখন তার শাসন ব্যর্থ হতে বাধ্য। এখন আপনি এই কথাগুলো আমি বলেছি, ডক্টর ইউনূস কাউকে নারাজ করতে চান না। উনিও আমার ভাই, তিনিও আমার ভাই, ইনিও ভালো, তিনিও ভালো, সবাই মিলে আমরা দেশ গড়ব। যারা আমার দেশের শত্রু, মানে আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে যখন দাবি উঠলো, মির্জা ফখরুল বললেন নিষিদ্ধ করা যাবে না, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক, এই ধরনের একটা ফালতু ইমোশনাল কথা বললেন মির্জা ফখরুল ইসলাম। সেখানে ডক্টর ইউনূস কোনো মত না দিলেও পারতেন, তিনি বললেন রাজনৈতিক দলেরা সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, আমি তো কোনো রাজনৈতিক সরকার প্রধান নই। এই যে বেসিক ফান্ডামেন্টাল মিস্টেক, আপনি তো পিপিই করা মানুষ, আপনি আমার চাইতে হাজার গুণ ভালো জানেন যে পলিটিক্স হচ্ছে হিউম্যান রিলেশনস ইন পাওয়ার পার্সপেক্টিভ। তা আপনি পাওয়ারে বসে, প্রধান উপদেষ্টা হয়ে বসে আপনি যদি বলেন আমি তো কোনো পলিটিক্যাল সরকার না, সরকার প্রধান ইটসেলফ ইজ এ পলিটিক্যাল পজিশন, এটা তার একটা পলিটিক্যাল আইডেন্টিটি, যে জন্য উনি দেশ চালাচ্ছেন। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা রাজনৈতিক সরকার আসলে করবে, এই ধরনের কথা ডক্টর ইউনূস বলছেন। আমি তো মনে করি এটা একটা ডেঞ্জারাস কথা উনি বলেছেন সময় ক্ষেপণের জন্য, এবং আওয়ামী লীগ যাতে ওনার প্রতি নারাজ না হয় এই জন্য। তো আপনি কি মনে করেন? আমি কেয়ার করি না আওয়ামী লীগ নারাজ হোক না হোক, আই কুডন্ট কেয়ার লেস। এটা খুবই দল। বেসিক পয়েন্টটা হলো দুই দিকে আর্গুমেন্ট আছে। একটা হলো যে এখনো আওয়ামী লীগের সমর্থক এদেশে আছে। আমি মনে করি 15% ভোট তাদের আছে, তাদের হাতে। এর চেয়ে বেশি হবে না। তারা একটা বাজারে দাঁড়িয়ে বক্তৃতা দিতে গেলে জনগণ তাদেরকে পিটিয়ে মেরে ফেলবে, এটা তো সত্যি। কিন্তু তাদের মধ্যে এরকম সিক্রেট চুপচাপ অনেক লোকে তাদেরকে এখনো সমর্থন করে, অনেক সুযোগ সুবিধা টাকা পয়সা বানিয়েছে, এবং কয়েকজন সিনসিয়ারলি বিশ্বাস করে, 71-এর চেতনা যেটাকে বলে এটাতে বিশ্বাস করে কয়েকজন। তারা বোকা, কিন্তু
এনিওয়ে তারা বিশ্বাস করে, এই বিশ্বাসটাকে আমি একেবারে ফেলে দিতে চাই না। এখন মুক্তিযুদ্ধের চেতনা এইসব কথা বলে। এখন ইতিহাসে দেখেন, বিএনপি 2বার মাল্টি পার্টি ডেমোক্রেসি এই দেশে ফেরত এনেছে। একবার জিয়াউর রহমান সাহেব আনলেন, আরেকবার খালেদা জিয়া দ্বারা মাল্টি পার্টি ডেমোক্রেসি, বহুদলীয় গণতন্ত্র কখন ফেরত আসছে? জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার মাধ্যমে। বহুদলীয় গণতন্ত্র 2বার ধ্বংস হয়েছে কাদের দ্বারা? শেখ মুজিব এবং তার মেয়ে। ওকে, এই সিম্পল ফ্যাক্টটা আমি যদি হতাম জনগণের কে আমি অ্যাডভাইস যদি করতাম যে যেই দলটা ক্ষমতায় গিয়ে গণতান্ত্রিক সব অবকাঠামো ধ্বংস করে তাদেরকে আর ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ যেন না দেওয়া হয় ভবিষ্যতে, এটার ব্যাপারে একটা আইন করেন। নাৎসি পার্টি আপনি করতে পারবেন না জার্মানিতে, চাইলেও পারবেন না, অনেক সমর্থন আছে কিন্তু আপনি নাৎসি পার্টি বলে কোনো কিছু আপনি দাঁড় করাতে পারবেন না। ঠিক সেইভাবে আমি মনে করি আওয়ামী লীগকে একটা ন্যাশনাল রেফারেন্ডাম দ্বারা আমরা ব্যান করে, রেফারেন্ডাম করেন, একটা ফেয়ার রেফারেন্ডাম করেন। আমি আসলে জানতে চাই যে মানুষ কিছু চায় আওয়ামী লীগ আবার ফেরত আসুক, তাহলে ভোট দিক, রেফারেন্ডাম করুক, তারপরে আমরা সিদ্ধান্তটা নিব। এটা চিরকালের জন্য এটা বিদায় দেওয়া। এখন আওয়ামী লীগ একটা লুপ্ত হয়ে যাবে একটা পার্টি হিসাবে, এটা কিছু শক্তি চায় না, ভারতীয় শক্তিরা চায় না, কিন্তু এটা বাংলাদেশে এদেরকে টিকিয়ে রাখাটা আমার মতে এটা সম্ভব না। বলি কেন? আপনি এখন যদি চিন্তা করেন, আপনার বাবা, আমার দাদা, তারা 1948-এ মুসলিম লীগ ছাড়া কিছু বুঝতেন? বলেন আমাকে। মুসলিম লীগের 15 নম্বর নেতা এখন মুসলিম লীগের সাধারণ সম্পাদক কে আপনি নামও করতে পারবেন না, তাদের সভাপতি কে আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি জানেন না। আওয়ামী লীগও ঠিক সেইভাবে লুপ্ত হয়ে যাবে। এটা সাধারণ সম্পাদক, এটা সভাপতি কে আপনি 15-20 বছর পরে করতে হবে, তখন আপনারা ঈদের দাওয়াত, ঈদের ইফতারের দাওয়াত দিতে পারবেন, এছাড়া ওদের কোনো গুরুত্ব থাকবে না বাংলাদেশের রাজনীতিতে। আমি এটা বিশ্বাস করি আওয়ামী লীগ ইজ ফিনিশড। এবং যে জিনিসটা বিএনপি করতে পারেনি, বিএনপি আমি বিভিন্ন কারণে আই থিঙ্ক দে আর কোয়াইট আ ইউজলেস পার্টি। 15 বছরে তারা একটা শক্তিশালী আন্দোলন দাঁড় করাতে পারেনি কেন? এটার একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার। কেন পারেনি তারা? ইনভেস্টিগেশন করতাম যদি আমি তাদের কোনো জায়গায় থাকতাম। তারা 15 বছরে এত শক্তিশালী পার্টি, এবং ওদের শক্তি সম্বন্ধে আমার ধারণা আছে, আমি নির্বাচন করেছি, আমি গ্রামের ওয়ার্ডে তাদের কি শক্তি আছে আমি জানি। ভেরি স্ট্রং পার্টি অর্গানাইজেশনালি, কিন্তু তারা কোনো আন্দোলন করেনি কেন? তারা হাসি মুখে খালেদা জিয়াকে জেল গেটে দিয়ে আসছে কেন? 50,000 লোক শেখ খালেদা জিয়াকে জেল গেটে দিয়ে আসছিল। 50,000 লোক যদি জেল গেটের ওই রেলিং গুলি টান মারতো, সব খুলে আসতো। কথা বুঝছেন? তারা হাসি মুখে ওনাকে জেল গেটে দিয়ে ফেরত আসলো, বাসায় গিয়ে নিশ্চিন্ত মনে ঘুমালো কেন? আই নিড টু নো। সো বিএনপি যেটা করতে পারেনি, আওয়ামী লীগের শেখ হাসিনা এটা করতে পেরেছে, আওয়ামী লীগকে চিরকালের জন্য শেষ করে দিয়েছে। গুড ফর হার। ওনাকে ওই ক্রেডিটটা আপনাকেও দিতে হবে। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। আমাদের দেশের লোকজন তো খুব দল কানা। এই যে আমি জামাত সম্বন্ধে বললাম, তারা অনেকে বলবে ডক্টর হাশমি তো নাস্তিক, মানে জামাতের বিরুদ্ধে কথা বলা মানে ইসলামের বিরুদ্ধে কথা বলা। এখন আমি বিএনপির বিরুদ্ধে কথা বললেই বলবে ও উনি তো ভারতপন্থী আওয়ামী লীগার, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই বলবে উনি বিএনপি জামাতের লোক। এরকম লেভেল আমার বহুতগুলো আছে। কিন্তু আমি বিএনপি কে প্রশ্ন বহুবার বলেছি, লিখেছিও, বিভিন্ন জায়গায় লিখেছি যে বিএনপি ইজ এ ব্যাংকরাপ্ট পার্টি। যেমন খালেদা জিয়ার সরকার সম্বন্ধে কিছু বললেই বলবে হ্যাঁ আপনি খালেদা জিয়ার সমালোচনা করেন, আপনি খালি বিএনপির পিছনে লেগেছেন কেন? আমি এই জন্য লেগেছি যে আমি জিয়াউর রহমানের একজন অনুরাগী, বিএনপি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে চলুক, আত্মীয় স্বজন কেউ থাকবে না, দেশের দেশপ্রেমিক লোকজনদের নিয়ে যোগ্য লোকদের সরকার হবে, যেটা জিয়াউর রহমান করেছিলেন। খালেদা জিয়া 1991 সালে সরকার গঠন করেই ওনার আপন বড় বোন চকলেট আপা, বোধহয় ওনার একটা নাম নিকনেম ছিল, চকলেট আপাকে উনি মন্ত্রী বানিয়েছিলেন। দলের ভিতরে যে কোনো ভদ্রলোক থাকতো, সাহসী লোক থাকতো, যদি
গণতন্ত্রে বিশ্বাস থাকতো, তারা বলতে পারতো ম্যাডাম আপনি প্রধানমন্ত্রী হয়েছেন ভালো কথা, আপনার বোনকে কেন মন্ত্রী বানাচ্ছেন? এই কথাটা বলার মতো সাহস ডক্টর আব্দুল মঈন খান, মঈন ভাই বলি আমি, খুবই শ্রদ্ধা করি, উনি প্রশ্ন করেন নাই, কেউই প্রশ্ন করে নাই। যারা যারা বিএনপির সিনিয়র নেতা ছিল, মওদুদ আহমদও সে প্রশ্ন করে নাই, সাদেক হোসেন খোকাও প্রশ্ন করে নাই। এটা কেন ঘটলো? তারপর ওনার বাড়ির সামনে ট্রাক ভর্তি বালি এনে তাকে মিটিং এ যেতে দেওয়া হলো না। আপনার সঙ্গে একমত, 50,000 বিএনপি কর্মী সাদেক হোসেন খোকার এক আহ্বানে চলে আসতে পারতো, তাকে ওই ট্রাক ড্রাইভারকে পিটিয়ে ওই ট্রাক গুলো ওখান থেকে সরিয়ে খালেদা জিয়াকে মিটিং এ আনতে পারতো। কেননা যারা করেনি কেন? বিএনপির ভেতরে ভারতীয় এবং আওয়ামী এজেন্টে ভর্তি। যেদিন শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু গুলো ভাঙা হলো, মির্জা ফখরুল বললেন আমি প্রচন্ড ব্যথা পেয়েছি, দুঃখ পেয়েছি, ভাগ্যিস হার্ট অ্যাটাক হয়নি। রুমিন ফারহানা বললেন যেদিন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলাম, ওনার হয়তো চোখের ভিতরে আর কোনো চোখের পানি নেই। তা আপনি দেখেন, আমি একটা কথা বলি আপনাকে আবার ফ্লোর দিচ্ছি। এই যে আমির খসরু মাহমুদ চৌধুরী গেলেন দিল্লিতে, অমিত শাহের সঙ্গে কথা বলছেন, একটা ছবি খুব ভাইরাল হয়েছে যেটা নিয়ে অনেক ইউটিউবার ওনাকে অকথ্য ভাষা গালাগালি করেছে। অমিত শাহ এরকম ভাবে বসে আছেন আর উনি অমিত শাহের পাশে এইভাবে দাঁড়িয়ে আছেন। বডি ল্যাঙ্গুয়েজটাই বলে যে তিনি অমিত শাহের কাছে একটা পিস করতে গেছেন। এবং 2018 যে নির্বাচনে আপনি হেরে গেলেন, ওই নির্বাচনের আগে আপনার মনে আছে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আপনার মির্জা ফখরুল ইসলাম এবং আরো 2-3 জন বিএনপি নেতা দিল্লিতে গেলেন মোদির সঙ্গে দেখা করতে। আমাদের কমন সেন্স কি বলে? তারা নির্বাচনের 15 দিন 20 দিন আগে মোদির কাছে কি বলতে গিয়েছিলেন? যে শুধু আপনারা আওয়ামী লীগকে বিশ্বাস করেন না, সমর্থন করেন না, আমাদের দিলে কিন্তু দেখবেন আমরাও, আপনারা আওয়ামী লীগ যা দিচ্ছে আমরাও আপনাদের তাই দেব, আমরাও ভারতের সঙ্গে সহযোগিতা করব। তো এই ভারতপন্থী নেতাদের একটা ইনফিল্ট্রেশন হয়েছে বিএনপিতে। আপনি যেটা বলছেন টাকা দিয়ে সবকিছু করা যায়, টাকার খেলা এখানেও হচ্ছে, এটা তো আমরা ধরেই নিতে পারি, কমন সেন্স তাই বলে আমাদের। সুতরাং একদিকে বিএনপি টাকা খেয়ে ভেতরে প্রচুর আওয়ামী ভারতীয় ঘরানার লোকজন ঢুকেছে, আরেকদিকে ইউনিশ সরকারের সমন্বয়করা ডিসঅনেস্ট, তাহলে আমরা কোন দিকে যাব? আসলে এটাই সমস্যা। কিন্তু এটা আপনার মনে রাখতে হবে যে ইভেন আমেরিকার মতো একটা সো কল্ড শিক্ষিত দেশের মধ্যেও পলিটিক্যাল চয়েস গুলি খুব বেশি অ্যাট্রাক্টিভ না, এবং দুইটাই ভুল। আমি কমলা হ্যারিসকেও একটা ভুল সিদ্ধান্ত মনে করি, ওনাকে ওই নমিনেশন দেওয়া। আর ডোনাল্ড ট্রাম্প তো পৃথিবীর ইকোনমিকে যা করছে, আমি অর্থনীতিবিদ হিসাবে আপনাকে কনফিডেন্টলি বলছি যে ওয়ার্ল্ড ইকোনমি 2-2.5% গ্রোথ হচ্ছিল প্রায় 40 বছর ধরে, এটা এই বছর -1 থেকে -2.5 এ যাবে। এই ফিগারটা এখনো পাবলিশ হয়নি কোথাও, কিন্তু আপনারা দেখবেন এটা শেষে এই সংখ্যাটায় ঠিক হবে, এবং আমেরিকান ইকোনমি -2-3 তে যাবে। তো এটা আনপ্রেসিডেন্টেড। সো পলিটিক্যাল চয়েসেস ওদের এত বাজে, আমরা কেন পেছনে থাকবো? আমাদের চয়েস ভালো নেই, এটাই সমস্যা। বিএনপি, জামাত, আর কে আছে? মাঠে কেউ নাই। জাতীয় পার্টি ফিনিশড, এটা একটা দালাল কোলাবোরেটর পার্টি, ওদের কোনো স্টাফ নাই। আর আওয়ামী লীগ সব বলেছি, তো কেউ নাই মাঠে, এটাই সমস্যা। জনগণ এখনো প্রভাবিত হচ্ছে বড় দল দ্বারা, এবং বড় দলের যে সাংগঠনিক যে শক্তি, এটাকে ম্যাচ করার মতো কারো এখনো সুযোগ হয়নি। আপনাকে বলি, টাকা পয়সার দিক থেকে, সাংগঠনিক দক্ষতা এবং শক্তির দিক থেকে কারো এরকম অবস্থান নাই বাংলাদেশে। তো আমাদেরও চয়েস খুবই বাজে ভবিষ্যতে। তো আমি সরি, আই ক্যান গিভ ইউ সাম। আপনাকে যত যেভাবে চিনি, আপনি বাংলাদেশের মানে সর্বশিক্ষিত লোকদের ভেতরে আপনি একজন একটা বিরল, মানে আপনি যে কোনো দেশে, আমি আপনাকে তেল পট্টি পাম্প দিচ্ছি না, আপনাকে আমি ফ্ল্যাটারি করে আপনি আমাকে পয়সা করে দেবেন না, আপনি পৃথিবীর যে কোনো দেশে যে কোনো বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে পারেন। আপনি মার্কিন ন্যাশনাল হলে, ব্রিটিশ ন্যাশনাল হলে সে দেশের রাজনীতিতে, অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন। হাসিনা আপনাকে আটকে রেখেছিল, আপনি তো কনসালটেন্সিও করতে পারতেন না। আপনি এই 2024 অগাস্ট পর্যন্ত আপনাকে চাকরি করতে দেয়নি, আপনি ধার করে চলেছেন, বোনের কাছ থেকে টাকা এনেছেন, আমি সব জানি।
ব্যক্তিগতভাবে আপনি আমার সঙ্গে উল্লেখ করেছেন। তা আপনি কি একটা ভূমিকা পালন করতে পারেন না, যে আপনি একটা দলের একটা অংশের প্রধান না থেকে আপনি যদি মনে করেন আরো সক্রিয়ভাবে এই কথাগুলো খবরের কাগজে, মিডিয়াতে, এগুলো তো এখন ফ্রি, আপনি লিখতে পারেন এবং বলতে পারেন অল্টারনেটিভ। কারণ এইভাবে তো দেশ চলতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র যদি নেগেটিভ গ্রোথ হয় 5 বছর, প্রায় 28-29 ট্রিলিয়ন ডলারের একটা ইকোনমি, প্রায় 30 ট্রিলিয়ন বোধ হয়, 30 ট্রিলিয়ন ডলারের একটা ইকোনমি যদি 5 বছরও নেগেটিভ গ্রোথ হয়, তাদের কিছুই হবে না, তারা না খেয়ে মরবে না, তাদের যা সঞ্চয় আছে ওটা ভেঙে তারা খেতে পারবে। কিন্তু বাংলাদেশে এখনো 46টা লিস্ট ডেভেলপড কান্ট্রি, এলডিসির ভিতরে একটা। আমরা যতই বলি উন্নয়ন উন্নয়ন, আমরা কিন্তু পৃথিবীর দরিদ্রতম দেশের যে ক্লাব, সেই ক্লাবের মেম্বার। আমাদের চাইতে পাকিস্তান এবং ভারত, শ্রীলঙ্কা কিন্তু উপরে, তারা মধ্য আয়ের দেশ, আমরা নিম্ন আয়ের দেশ। সুতরাং আমাদের যদি আমেরিকার রিসেশন হলে এর প্রভাব আমাদেরও পড়বে। আমাদের বিগেস্ট মার্কেট হচ্ছে বলে ইউ এন্ড আমেরিকা, ইউতেও প্রভাব পড়বে, আমেরিকাতেও প্রভাব পড়বে। আমেরিকা রিসেশন হলে আমাদের গার্মেন্ট এক্সপোর্ট কমে যাবে সাবস্ট্যান্সিয়ালি। লোকে যখন চাল ডাল কিনবে নাকি শার্ট কাপড় কিনবে, কাপড় চোপড় না কিনে তখন চাল ডাল ভাত রুটি কেনার জন্য পয়সা খরচ করবে। এতে কিন্তু বাংলাদেশের উপরে প্রত্যক্ষভাবে প্রভাব পড়বে। এটা আমাদের চিন্তা রাখতে হবে। এই উপদেশগুলো আপনি সরকারকে দেন, সবাইকে বলেন, এবং বিএনপি নেতৃবৃন্দকেও বলা উচিত। বিএনপির এক নেতা বলছেন, যত সংস্কার করেন করেন, সংবিধানের উপর হাত দেবেন না। এই ধরনের আজগুবি কথা দেখলাম খবরের কাগজে। তো এখন এটার থেকে বের হওয়ার উপায় বিদেশি বিনিয়োগ, হয়তো আরো বিনিয়োগ হবে। আপনাকে প্রশ্ন করছি, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, যিনি বিনিয়োগ নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের, ডক্টর ইউনূস তাকে সিঙ্গাপুর থেকে নিয়ে এসছেন, এবং আমরা যেটা দেখলাম যে বলা হচ্ছে যে উনি $1 বিলিয়ন মতো ইনভেস্টমেন্ট আনতে পারবেন বাংলাদেশে। আমি সত্য মিথ্যা জানি না, আমি অর্থনীতির লোক নই। আপনি কি মনে করেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, যাকে ডক্টর ইউনূস নিয়োগ করেছেন, তার মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ আসবে? কিন্তু পশ্চিমা জগতের অর্থনীতি যদি ভেঙে পড়ে, তারা বিদেশে বিনিয়োগ করতে কয়টা দেশ আসবে? আপনি এই ব্যাপারে একটু আলোচনা করেন। এই সময় ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে বিনিয়োগ পাওয়া খুব কঠিন হবে, এবং সিঙ্গাপুর থেকে উনি আসছেন, খুব ভালো কথা। আশা করি উনি সিঙ্গাপুরের লেসন্স গুলি এখানে ব্যবহার করবেন। খুব ভালো চয়েস করেছেন, কিন্তু উনি কি করতে পারবেন এই টাইমে, এই পরিস্থিতিতে? সরি, আমার মনে হয় না। এটা এখন খুব ক্রিয়েটিভ ইকোনমিক চিন্তা দরকার, এবং আমি জানি না এখন এদের মধ্যে সেই কোয়ালিটিটা আছে কিনা, সেই মেধা, সেই দক্ষতা, সেই বুদ্ধি, অভিজ্ঞতা সবকিছু এখন ব্যবহার করতে হবে আমাদের দেশের সাধারণ মানুষকে রক্ষা করার জন্য। একটা আন্তর্জাতিক একটা অর্থনৈতিক একটা কোল্যাপস থেকে রক্ষা করার জন্য আমাদেরকে কঠিন কঠিন কিছু পদক্ষেপ নিতে হবে। আশা করি এই সরকার নিবে প্রফেসর মোহাম্মদ ইউনূসের অধীনে। আমি এই ব্যাপারে একটু বলি যে পরশুদিন সিলেটে এবং ঢাকাতে, খুলনাতে কেএফসি এবং বাটার দোকানে হামলা হলো, লুটপাট হলো, এবং যারা এটা করলো আওয়ামী লীগ তার আগেই গাজাকে স্বাধীন করার জন্য ইসরায়েলের বিরুদ্ধে একটা ফেক ডেমনস্ট্রেশন করলো। ইসরায়েল ধ্বংস হোক, গাজা মুক্তি পাক, এবং আওয়ামী লীগ বঙ্গবন্ধু জিন্দাবাদ, শেখ হাসিনা ফিরে আসো। তো ওর পরে দেখলাম লুটপাট। এটা ওয়েস্টার্ন ইনভেস্টারদের, উড বি স্পেন্ডারদেরকে কি মেসেজটা দেবে যে বাবা বাংলাদেশে ইনভেস্ট করব, আমেরিকান বা আমি ব্রিটিশ বা আমি ফ্রেঞ্চ বলবে তোমাদের ইহুদিদের সঙ্গে সম্পর্ক আছে, তোমরা ইসরায়েলি বলে আমার কোম্পানি বন্ধ করে দেবে না, লুটপাট করবে না। এই গ্যারান্টি তো ইউনূস সরকার দিতে পারছেন না। ইউনূস সরকার ওই লোকগুলোকে যারা সিসি ক্যামেরাতে ধরা পড়েছে, ওগুলোকে ধরে ধরে 10-20 বছরের জেল দিয়ে খবরের কাগজে ফলাও করে বলা উচিত ছিল পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট থেকে যে এই 50 জন বা 100 জনকে আমরা ধরেছি, প্রত্যেককে সামারি ট্রায়াল দিয়ে 20 বছরের জেল দেওয়া হয়েছে, যে ওরা কোনো বিদেশি প্রপার্টির উপর যেন হামলা না করে। আপনি কি মনে করেন? আমি আপনার সাথে 100% একমত, কিন্তু বেসিক প্রবলেম হলো এই দেশে আইনের শাসন ফিরত আনার একটা চেষ্টা চলছে না। এটাই মেইন প্রবলেম। সো এখানেও আইনের শাসন হবে না, অন্য ক্ষেত্রে হবে না। সো আমি আশাবাদী না, কিন্তু আপনি যেটা বলছেন আমি 100% আপনার সাথে একমত।
বিদেশি বিনিয়োগকারীদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য আইনের শাসন দরকার। এটা আপনি প্রমাণ না করতে পারলে, প্রমাণিত যদি না হয় যে আপনার দেশে আইনের শাসন ফেরত আসছে, আপনি কিছু করতে পারবেন না। আপনি ওদেরকে ডাকাডাকি করলে ওরা কোনোদিন আসবে না। তো এটা খুব সিম্পল ইকুয়েশন। আমি অনেক দেশে কাজ করেছি ইনভেস্টমেন্ট নিয়ে, ফাইন্যান্স নিয়ে। আমি আপনাকে বলছি, the rule of law is the fundamental condition for a foreign investor. সে কোনো দিন টাচ করবে না যে এই দেশে রুল অফ ল নাই, সে আসবে না। আপনি যতই ডাকাডাকি করেন, যতই আপনি ফেরেশতাকে সরকার প্রদান করেন, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, জি, এখানে তো ইন্টারন্যাশনাল মিডিয়াতে এসছে। আমাদের সময় প্রায় শেষ, আমরা শেষাংশে চলে এসেছি। যেটা টাইটেল দিয়ে আমরা যে আলোচনার সূত্রপাত করেছি, যে হাসিনা আপনার বাবা কিবরিয়া সাহেবকে পরোক্ষভাবে হত্যা করেছিল বলে আপনি বিশ্বাস করেন। আপনি অনেকে বলেছে উনি তো হাসিনার মন্ত্রী ছিলেন, ওনাকে হাসিনা কেন হত্যা করবে? এখন এই ব্যাপারে যদি আপনি 5-7 মিনিটের ভেতরে আপনার বক্তব্য দেন, তাহলে আমার খুব খুশি হব। হাসিনা ডিরেক্টলি জড়িত ছিল কিনা আমি জানি না, সত্যি কথা বলতে হবে, আমার সেরকম প্রমাণ নেই। কিন্তু আমার প্রমাণ আছে যে আসল খুনিদেরকে উনি আড়াল করার চেষ্টা করেছিলেন 15 বছর ধরে, এটা আমি কনফার্ম। কিন্তু নিজে এই খুনে জড়িত ছিল কিনা জানি না। কিন্তু ওনার কিছু প্রিয় লোক জড়িত ছিল এবং তাদেরকে ধরার কোনো উদ্যোগ উনি নেবেন না, এটাও আমরা আন্দাজ করেছিলাম। আমরা 2012-তে আমার মা আর আমি ওনার কাছে গিয়েছিলাম প্রাইম মিনিস্টার অফিসে, কিন্তু আমাদেরকে কোনো আশ্বস্ত করতে পারেননি। এবং আমরা বুঝলাম যে যারা এই হত্যায় জড়িত তারা ওনার খুব কাছের লোক, খুব প্রিয় লোক। সালমান এফ রহমান, অ্যাডভোকেট আবু জহির, ডক্টর মুশফিক চৌধুরী, তারপরে এরাই ছিল মেইন। বানিয়াচঙ্গের একটা এমপি, এরা ছিল ওনার মেইন খুনিরা। এরা একটা ষড়যন্ত্র করে জিনিসটা ঘটিয়েছিল। তো she protected them, এতটুকু আমি কনফিডেন্ট, এটা আমি কোনো সন্দেহ নাই। কিন্তু উনি নিজে জিনিসটা করিয়েছিলেন কিনা আই ডোন্ট নো। কেন করেছেন? সালমান রহমানকে আব্বা অনেক কষ্ট দিয়েছিলেন, এটা ওনার ধারণা। সালমান রহমানের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছিলেন আমার বাবা, এটা আপনারা জানেন? She shouted at my father in front of other cabinet ministers. তাদের মধ্যে বেশিরভাগই মারা গেছে, 1-2 এখনো বেঁচে আছে। She shouted at my father এটা নিয়ে যে আমার লোককে আপনি অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করিয়েছেন কেন? তা বলুন, বিকজ হি ইজ গিলটি, সে এটা করেছে। আর তাকে ব্যাংক ডিরেক্টরশিপ থেকে সরিয়েছেন কেন? আবার বলল কারণ আইনগত ভাবে যেই ব্যাংকের ডিরেক্টর আপনি, সেই ব্যাংকে আপনার বকেয়া লোন থাকলে আপনার ডিরেক্টরশিপ ক্যান্সেল হয়ে যায়। ভেরি সিম্পল, আইনের ব্যাপার। এটা আমি ওনাকে টার্গেট করে করিনি, কিন্তু হাসিনা মনে করতো যে ওনার প্রিয় লোক, ওনার বয়ফ্রেন্ড বা হাজবেন্ড বা যেটাই হয়ে থাকুক না কেন, ওনার প্রিয় লোককে আব্বা স্পেসিফিকলি টার্গেট করেছে, এটা উনি বিশ্বাস করতেন। সেই জন্য আব্বার প্রতি একটা রাগ ছিল, আমাদের পরিবারের উপরে রাগ ছিল। এটা তো আপনি আন্দাজ করতে পারেন, আমাদেরকে কখনো কোনো ব্যাপারে ডাকেনি। আমরা বহুত কষ্টে একবার দেখা করেছিলাম ওনার ক্ষমতার সময়, একবার আমরা 15 বছরে দেখা করেছিলাম যখন ক্ষমতায় ছিল। তো এটা আনইউজুয়াল না। আর এটা হলো একজন মন্ত্রী তদবিরের, সাজিদা চৌধুরী চাচি, উনি খুব প্রেশার দিয়ে আমার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়েছিলেন। আপনি উনি দেখা করতে চান না আমাদের সাথে, কারণ উনি জানেন খুনের পুরো ব্যাপারটা, উনি আমাদের সাথে কি আলাপ করবে। এটাই বলতে চাই যে এটা এখন এই সরকারের মধ্যে এমন ফোর্সেস আছে যে আমি কোনো ভালো রেজাল্ট দেখি না। বিশেষ করে আইন উপদেষ্টা এটা সম্বন্ধে আগে বলেছে, এটার সম্বন্ধে যে সে টেলিভিশনে গিয়ে বলে সে 15 বছরে তার 3টা প্যান্ট সে তার দিয়ে চালাচ্ছে। তো যে প্যান্ট বদলাতে পারে না সে সারা দেশ বদলাবে? আই এম সরি, আই ডোন্ট এক্সপেক্ট দ্যাট। সে গিয়ে নিউ মার্কেটের 2 নম্বর গেটে 250 টাকা একটা প্যান্ট কিনতে পারে, তার বেতন 65,000 টাকার উপরে মাসিক বেতন। সে একটা প্যান্ট 250 টাকা কিনতে পারে না, সে বলে 15 বছরে 3টা প্যান্ট তার। সো সে প্যান্ট পাল্টাতে পারে না আর সে দেশ পাল্টাবে? আই এম সরি, আই ডোন্ট এক্সপেক্ট দ্যাট। অনেক ধন্যবাদ, আপনার সেন্স অফ হিউমার খুব ভালো এবং আলোচনা